ছুটির দিনেও মনোনয়ন যাচাই বাছাই। তারেক রহমান মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। অন্যদিকে তাসনিম জারার প্রার্থিতা বাতিল হয়েছে। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ আপডেট নিয়ে নির্বাচনের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শুরুতেই সংবাদ শিরোনাম। ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই। মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। ঢাকা 20 আসনের ভোটারদের আলোচনায় স্থানীয় নাগরিক দুর্ভোগ। সমস্যা সমাধানে কাজ করতে চায় বিএনপি। দুর্নীতি, চাঁদাবাজি ঠেকা নয় জোর জামায়াত প্রার্থীর। মৌলভীবাজার 3 আসনে বিএনপির নজর ভোটের ইতিহাসে। শক্ত চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াত। জনসংযোগে পাল্লা দিচ্ছেন অন্যান্য দলের প্রার্থীরাও। এবং নওগাঁ 5 আসনে শক্ত অবস্থান থাকলেও বিএনপির চিন্তা দল থেকে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী। সমাধানের আশায় নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে ভালো সুযোগ দেখছে জামায়াত। দর্শক, আমরা প্রতিদিন সারা দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন আসন নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় থাকছে ঢাকা 20 আসন। তার আগে আমরা জেনে নিব আজকের সারাদিনের আলোচিত ঘটনাগুলো। চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। তারেক রহমান মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বাতিল হয়েছে ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র। নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা জানিয়েছেন জামায়াত ও এনসিপি প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে পরাজিত শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন সৈয়দা রিজওয়ানা। আমরা আজকের সারাদিনের আলোচিত ঘটনাগুলো দেখলাম। এবার আমরা আসন ভিত্তিক আলোচনাগুলো একটু দেখব। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের ঢাকায় আজকে আলোচনার মধ্যে থাকছে ঢাকা 20 আসন। ঢাকা 20 আসন হলো বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত। জাতীয় সংসদের 193 নম্বর ধামরাই এলাকা। এই এলাকায় মোট ভোটার 3,20,223 জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার 1,58,516 জন। এর মধ্যে মোট নারী ভোটার রয়েছেন 1,61,707 জন। তবে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র বলছে ঢাকা 20 আসনের মোট ভোটার 3,72,703 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,85,426 জন ও নারী ভোটার রয়েছেন 1,87,275 জন। আগের চেয়ে 7টি বেড়ে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা 147টি ও ভোট কক্ষ আছে 710টি। এবার আমরা একটু দেখে নেব এই আসনগুলোতে প্রার্থী হিসেবে কারা লড়ছেন। ঢাকা 20 আসনে মনোনীত প্রার্থী। বিএনপির প্রার্থী রয়েছেন তমিজউদ্দিন। জামায়াত প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুর রউফ। আহসান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে। নাবিলা তাসনিদ রয়েছেন জাতীয় নাগরিক পার্টির এবং মোহাম্মদ আশরাফ আলী খেলাফতে মজলিস থেকে। আর আরজু মিয়া রয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে। এর মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কিংবা এলাকায় আমরা যেমনটা কথা বলে জেনেছি যে হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত আছেন তমিজউদ্দিন। তিনি ধানের শীষ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আব্দুর রউফ। তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এলাকা থেকে এই আসন থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন এবং আরেকজন প্রার্থী আছেন শাপলাগুলি প্রার্থী জাতীয় নাগরিক পার্টির। তিনি হচ্ছেন নাবিলা তাসনিদ। একটু জানিয়ে রাখি যে তমিজউদ্দিন ধানের শীষ থেকে যিনি প্রার্থী হিসেবে আছেন, আমরা এই বিষয় নিয়ে একটু আমাদের হাতে এ নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি একটু দেখতে চাই যে এই যে এলাকা অর্থাৎ ঢাকা 20 আসন, এখানে ছোট বড় প্রচুর শিল্প কারখানা আছে, কিন্তু এত শত শিল্প কারখানা থাকার পর এই এলাকাটি ইট ভাটার নগরী হিসেবে পরিচিত আছে। এছাড়া এই এলাকায় নানান ধরনের সমস্যাও আছে। এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে। আমরা আলোচনায় যাওয়ার আগে সেটা একটু দেখতে চাই।
ভোটের বাকি আর মাত্র ৩৯ দিন। ঢাকা ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী। এর মধ্যে বিএনপির তমিজউদ্দিন, জামায়াতে ইসলামের আব্দুর রউফ, এনসিপির নাবিলা তাসনিদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের আশরাফ আলী, জাতীয় পার্টির আহসান খান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের আরজু মিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীরা তাদের দেয়া প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পেরেছেন এবং ভোটাররা এই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন দেখেছেন অতীত অভিজ্ঞতায়, সেগুলো একটু জানতে চাইব এই এলাকার ভোটারদের কাছে। ধামরাই উপজেলায় মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় কলকারখানা। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার এই আসনে সবকিছু ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়বে একের পর এক ইটভাটা। এলাকাবাসীর অভিযোগ, ভাটার কারণে ধ্বংস হয়েছে ফসলি জমি, কমেছে উৎপাদন, ভাঙা রাস্তা মেরামত না হওয়ায় বর্ষায় ভোগান্তি বাড়ে রোগী ও শিক্ষার্থীদের। এমনকি নির্বাচিত হবার পর আর দেখা মেলে না জনপ্রতিনিধির। কৃষি জমি নষ্ট হইতেছে, ধরেন গাছে কোনো ভালো ফল টল হয় না, সব নষ্ট হয়ে গেছে। না দেয় তাহলে জোর করে নিয়ে গেছে এরকম। স্কুলের দরকার, একটা হাসপাতালের দরকার, রাস্তাঘাটের দরকার। দলীয় প্রভাব মুক্ত এলাকা থাকবো। কোনো অনুষ্ঠানে দাওয়াত করলে তারপর তারা আসতো, তাছাড়া যে আইসে খোঁজ খবর না তা কেউ আসে। অভিযোগের কমতি নেই কালামপুর থেকে শুরু করে পৌরসভার বাসিন্দাদের। মাদকের উৎপাতের সঙ্গে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বেড়েছে পরিবেশ দূষণ। মাদক এলাকায় অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, মানে আমার বয়সী বা আমার থেকে বড় বয়সী যারা আছে তারা ইজিলি মাদক পেয়ে যাচ্ছে। আমাদের সবার এ বাসায় গ্যাসের লাইন আছে, কিন্তু আমাদের গ্যাস নাই, কিন্তু আমাদের গ্যাসের বিলও আমাদের দিতে হয়, এমনকি আমাদের পাশাপাশি গ্যাসের বোতলও কিনতে হয়। জামায়াত প্রার্থী জানান, নির্বাচিত হলে দুর্নীতি ও চাঁদাবাজি দূর করবেন সবার আগে। অন্যদিকে বাকস্বাধীনতা ও ইতিবাচক সমালোচনাকে স্বাগত জানিয়ে সমস্যা সমাধানে কাজ করতে চান বিএনপি প্রার্থী। ধামরাইয়ের যে জনগণ শান্তিপ্রিয় জনগণ, এই শান্তিতে থাকতে পারে সেই চেষ্টা ইনশাল্লাহ আমাদের যে প্রার্থী আলহাজ তমিজউদ্দিন সেই চেষ্টাই করবেন। মাদকের লাইসেন্স বন্ধ করবই, এই মাদকের যে কারখানাগুলো বন্ধ করা হবে, সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে। উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার এই আসনে পুরুষ ভোটার ১,৮৫,৪২৬ জন ও নারী ভোটার ১,৮৭,২৭৫ জন। মোট ভোটার ৩,৭২,৭০৩ জন। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৭টি, ভোট কক্ষ রয়েছে ৭১০টি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ধামরাই। ঢাকা ২০ আসন নিয়ে আমার করা প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে ভোটারদের নানান ধরনের মতামত আমরা দেখতে পেয়েছি। দর্শকের আগে আমরা দেখছিলাম ঢাকা ২০ আসনের বিস্তারিত। এবার আমরা একটু যেতে চাই সিলেট বিভাগে। আমরা সিলেটের মৌলভীবাজার আসনটির নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটু দেখতে চাই যে সিলেটের মৌলভীবাজার ৩ আসন নিয়ে একটু জানাতে চাই আপনাদেরকে। মৌলভীবাজার ৩ আসন, মৌলভীবাজার ৩ আসনটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজার ৩ আসনের মোট ভোটার ৪,৭৪,৪০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,42,076 জন, মহিলা ভোটার রয়েছেন 2,32,328 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। মৌলভীবাজারে মোট ভোট কেন্দ্র আছে ১৭৫টি এবং মৌলভীবাজারটি জাতীয় সংসদের ২৩৬ নম্বর আসন। আমরা একটু দেখতে চাই এই আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৌলভীবাজার ৩ আসনে মনোনীত প্রার্থী রয়েছেন বিএনপি থেকে এম নাসির রহমান, জামায়াত ইসলামী থেকে আছেন মোহাম্মদ আব্দুল মান্নান, খেলাফতে মজলিসের প্রার্থী হিসেবে আছেন মাওলানা আহমদ বিলাল, লুৎফর রহমান কামালি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে এবং মোহাম্মদ ইলিয়াস ইসলামী ফ্রন্ট থেকে এবং আরও একজন আছেন সিপিবি থেকে, তিনি জওহরলাল দত্ত। এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে আমরা দেখে নিলাম। একটু বলে রাখি যে মৌলভীবাজার ৩ আসনটি হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের ২৩৬ নম্বর আসন। দেখছেন নির্বাচনের সময়। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। মৌলভীবাজার ৩ আসনের বিষয়ে জানাতে শহরের প্রেস ক্লাব মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী শাহ আদিলুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিলুর রহমান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মৌলভীবাজার ৩ আসনে ভোটারদের প্রতিক্রিয়া এবং এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, কি চলছে আসলে ভোটের মাঠে, সেটি একটু জানতে চাই আপনার কাছে। চা শিল্প, সুগন্ধি আগর আতর
আর পর্যটন শিল্পে সমৃদ্ধশালী একটি জেলা মৌলভীবাজার। এই জেলার আয়তন 2799 বর্গ কিলোমিটার। এই জেলার ভৌগোলিক অবস্থানের দিক থেকে পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে হবিগঞ্জ জেলা, উত্তরে সিলেট জেলা এবং দক্ষিণে আবারও ভারতের ত্রিপুরা রাজ্য। প্রশাসনিক অবস্থানের দিক থেকে এই জেলায় 7টি উপজেলা, 7টি থানা এবং 5টি পৌরসভা নিয়ে এই প্রশাসনিক অবস্থান রয়েছে এই জেলায়। এই জেলার মোট 4টি আসন রয়েছে, মোট 4টি আসন রয়েছে। এই 4টি আসনে মোট লোকসংখ্যা রয়েছেন 6,53,694 জন এবং ভোটার রয়েছেন 4,06,42,046 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,42,074 এবং মহিলা ভোটার রয়েছে 2,32,308 জন। এই জেলার সব কিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে যেহেতু জেলা পর্যায়ে সদর থেকে, কাজেই এই জেলার তৃণমূল পর্যায়ে এই মৌলভীবাজার শহরটি, মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলার এই 3 আসনটি এই জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে এবারে সংসদ নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে 5 জন মনোনয়ন জমা দিয়েছিলেন 7 জন। এর মধ্যে আজকের এই যাচাই বাছাই পর্বে 2 জন মনোনয়ন তাদের বাতিল হয়েছে এবং এতে এই আসনে 5 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ রয়েছে। এবারের এই নির্বাচনে 5 জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী এম নাসির রহমান, তার প্রতীক রয়েছে ধানের শীষ। অপরদিকে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান, তার দলীয় প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা। অন্যদিকে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আহমদ বেলাল, তার প্রতীক রয়েছে দেয়ালগড়ি এবং ইসলামী খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী জওহরলাল দত্ত, তার প্রতীক রয়েছে কাস্তে। এই ছিল মৌলভীবাজারের নির্বাচনের সময়ের সর্বশেষ। খালেদুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার 3 আসনের বিষয়ে জানাতে শহরের প্রেস ক্লাব মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহ ওলিদুর রহমান। তিনি জানাচ্ছিলেন এই আসন থেকে কারা লড়ছেন, কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে। বিরতির আগে আমরা দেখছিলাম মৌলভীবাজার এলাকার খবর। এবার আমরা একটু যেতে চাই রাজশাহী বিভাগে। সেখানে আমরা একটু উত্তরবঙ্গ বিভাগ থেকে আমরা রাজশাহীর নওগাঁয় যেতে চাই। আমরা নওগাঁর 5 আসনের খবর একটু জানতে চাইব। নওগাঁ 5 আসনে, নওগাঁ 5 হলো, আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি এবং এটি নওগাঁ জেলায় অবস্থিত জাতীয় সংসদের 50 নম্বর আসন। এই 5 আসনটি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত এবং আমরা একটু দেখতে চাই যে এই নওগাঁ 5 আসনে ভোটার সংখ্যা কত আছে। নওগাঁ 5 সদরে মোট ভোটার 3,63,030 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,80,029 জন এবং নারী ভোটার রয়েছেন 1,82,996 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। এতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 118টি। আমরা একটু দেখতে চাই এই আসন থেকে কারা প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন। নওগাঁ 5 আসনের মনোনীত প্রার্থী হিসেবে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। তিনি বিএনপি থেকে প্রার্থী হয়েছেন, ধানের শীষ নিয়ে তিনি লড়বেন এবারকার নির্বাচনে। এরপরে যিনি আছেন তিনি হলেন অ্যাডভোকেট আসম সায়েম। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনীত প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন। এবং এরপরে যিনি আছেন তিনি মোহাম্মদ আতিকুর রহমান রিপন, তিনি লড়বেন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি থেকে। আমরা এ বিষয়ে জানতে, আমরা নওগাঁ 5 আসন সম্পর্কে আরও জানবো। সেখানে আমাদের সহকর্মী আছেন নওগাঁ 5 আসনের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এমআর রকি। আমরা একটু রকির সঙ্গে কথা বলতে চাই। রকি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নওগাঁ 5 আসন সম্পর্কে ভোটারদের কি প্রতিক্রিয়া আছে একটু জানতে চাই আপনার কাছে। রকি, উত্তরের সীমান্তবর্তী এই জেলার যে মোট 6টি আসন রয়েছে, এই 6 আসনেই কিন্তু এই মুহূর্তে আমরা পুরো ধুমে ভোটের যে আমেজ, ভোটের যে আলাপ আলোচনা তা কিন্তু সর্বত্রই বিরাজ করছে এবং হাটঘাট মাঠ এবং চায়ের আড্ডা এই ভোট নিয়ে কিন্তু এক ধরনের চুলচেরা বিশ্লেষণই আমরা দেখছিলাম। এবং এই দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের দিক থেকে যেমন বিভিন্ন প্রতিশ্রুতি বাড়ছে, ভোটারদেরও প্রত্যাশার পারদও কিন্তু ততই আমরা লক্ষ্য করছিলাম। এই মুহূর্তে রয়েছে নওগাঁ সদর 5 আসন। এই আসনটি আসলে শহরের মূল
যে কেন্দ্র, সেই কেন্দ্রটাই মূলত এই 5 আসন নওগাঁকে লালন করে থাকে। এবং এখানকার প্রার্থীদের দিক থেকে আমরা যে বিষয়টি প্রধান হিসাবে তারা প্রার্থী ভোটারদের কাছে তুলে ধরছেন, নওগাঁ আসলে একটি বড় শহর হলেও এই শহরের মেন যে সমস্যা যানজট বা জ্যাম উন্নয়ন করার জন্য দীর্ঘদিন ধরে একটা দাবি দেওয়া নিয়ে প্রার্থীদের কাছে তারা দাবি করে আসছেন। এখানকার ভোটাররা শহরের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেটা নিয়েও তাদের প্রত্যাশার জায়গা প্রার্থীদের কাছে রয়েছে। এই এলাকার আসলে সার্বিক যে ভোটের রাজনীতির মেরুকরণ তা কিন্তু শহরকে কেন্দ্র করেই পরিচালনা করে থাকে। এবং আমরা দেখছিলাম এখানে মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং পুরো জেলায় 41 জন প্রার্থী রয়েছে। আগামীকাল রয়েছে যাচাই বাছাইয়ের এবং এই নওগাঁ সদর 5 আসনের যে 7 জন প্রার্থী, এই 7 জন প্রার্থীর কাছে ভোটারদের প্রত্যাশার জায়গাটা কিন্তু ব্যাপক পরিসর আমরা লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে কিন্তু তাদের দিক থেকে সভা, সেমিনার, ক্যাম্পেইনের মাধ্যমে এই আশ্বাসগুলোই তারা তুলে ধরছেন এবং নওগাঁকে ঢেলে সাজানো, নওগাঁর অন্যান্য যেসব উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। শুধু নওগাঁ না, নওগাঁর অন্যান্য আসনগুলো তো একই অবস্থা। কৃষিভিত্তিক এই জনপদের সার্বিক যে উন্নয়নের ধাপগুলো রয়েছে, বিশেষ করে এই অঞ্চলে কৃষির ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি কেন্দ্রিক এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা, এই বিষয়গুলো প্রার্থীদের দিক থেকে কিন্তু প্রতিশ্রুতি হিসেবে আসছে। এবং ভোটাররাও আসলে এই মুহূর্তে যে এই 5 আগস্ট পরবর্তী প্রত্যাশার যে পারদ নিয়ে তারা প্রত্যাশাগুলো প্রার্থীদের কাছে তুলে ধরছেন। নওগাঁ একটি কৃষি ভিত্তিক একটি উন্নত এলাকাকে ঢেলে সাজানো কিভাবে যায়, এই বিষয়গুলো ভিন্ন ধারায়, বিশেষ করে এই যারা 41 জন মোট নমিনেশন দাখিল করেছেন, এই 41 জনের মধ্যে আগামীকালকে যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থিতা পাওয়ার পরে পরবর্তী ধাপে কিন্তু যে প্রত্যাশা রয়েছে প্রার্থীরা তাদের আশ্বস্ত করবেন, সেটি কিন্তু এইখানকার ভোটারদের একটা চা পাওয়ার হিসেব নিকেশ কষা হচ্ছে। সব মিলে কিন্তু জেলায় আমরা পুরো জেলায় যেটা লক্ষ্য করছিলাম, ভোটের আর 39 দিন রয়েছে, শেষ সময় পর্যন্ত ভোট নিয়ে বিশ্লেষণ এবং এই জনপদে ভোটের যে মেরুকরণ, দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ থাকার কারণে এই এলাকার উন্নয়ন বঞ্চিত হয়েছেন এমন কথা দীর্ঘদিন ধরে এলাকার ভোটারদের মাঝে একটা প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরা হচ্ছে। এবং আশা জায়গা নিয়ে কিন্তু এই প্রার্থীরা এই মুহূর্তে তুলে ধরছেন ভোটারদের কাছে। ভোটাররাও কিন্তু তাদের কাঙ্ক্ষিত চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ করবেন এমন আশাই করছেন। এই ছিল সার্বিক নওগাঁর ভোটের যে খোঁজ খবর আমার কাছে। রকি, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমার রকি, তিনি জানাচ্ছিলেন নওগাঁ থেকে আগামীকাল মনোনয়নপত্র বাছাই শেষে বোঝা যাবে আসলে কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সামনে রেখে পরাজিত শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে, এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক সাংবাদিকদের কর্মশালার উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। যুগ যুগ ধরে অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব, বন্ধ কলকারখানা সহ নানা সংকটে জর্জরিত খুলনা মহানগর। আসন্ন নির্বাচনে পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চান ভোটাররা। চায়ের আড্ডায় খুলনা নগরবাসীর প্রত্যাশার কথা তুলে ধরেছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। আমি আছি খুলনা 2 আসনে আদালত চত্বর এলাকায় একটি চায়ের আড্ডায়, যেখানে চায়ের কাপে জমে উঠেছে নির্বাচন কেন্দ্রিক আলোচনা। আসন্ন নির্বাচনকে ঘিরে এখানকার চায়ের আড্ডায় সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানবো। এই আসনে এখানকার মানুষ হিসেবে সংকট কি দেখছেন, প্রত্যাশা কি প্রার্থীদের কাছে? সংকট নগরে অনেক কিছু, মানুষ এখানে অবহেলিত এবং বেকার সমস্যা অনেক বেশি। এবং মূলত আমার জনপ্রতিনিধির কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে দুটো বিষয়, একটি হচ্ছে জনস্বাস্থ্যের বিষয়, একটি হচ্ছে নগরের স্বাস্থ্যের বিষয়। জলাবদ্ধতা একটা বড় সংকট, বর্জ্য ব্যবস্থাপনা একটা বড় সংকট। সুন্দরভাবে পরিকল্পিত নগরী গড়তে হবে, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, আমরা এরকম একটা খুলনা চাই। শিল্প নগরীকে যেন মৃত নগরী না করে যখন আবার সেই আগের ধারায় যেন ধারাবাহিকতা যেন ফিরে আসে। যিনি নির্বাচিত হবেন তিনি সর্বপ্রথমে লক্ষ্য রাখবেন যে আমাদের এই নগরীটা যেন সন্ত্রাসমুক্ত নগরী হয়। আশা থাকবে তিনি যেন আমাদের খুলনার খেলাধুলার ব্যাপারে তার যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করে। যে প্রতিনিধি আসুক তার জন্য তাদের ওয়াদা ঠিক রাখে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গে থাকুন সময়।